আমার মেয়েটা 21 বছর বয়সে এক কোরিয়ান লোককে বিয়ে করেছিল। তারপর থেকে টানা 12 বছর সে আর বাড়ি ফেরেনি। তবে প্রতি বছর ঠিকই 8 মিলিয়ন টাকা পাঠায়। গত বড়দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিল ওকে না জানিয়ে আমি নিজেই ওর কাছে চলে যাব। কিন্তু দরজা খুলে যা দেখলাম আমি একদম জমে গেলাম। সেই সকালটা আমি কোনোদিনও ভুলবো না। হাতে প্লেনের টিকিট, বুকের ধুকপুকানি। পুরো 12 বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তৃষা, বয়স 63। অনেক আগেই স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে মীরাকে একাই বড় করেছি। মীরা ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, শান্ত আর সুন্দর ছিল। সবাই বলতো ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সত্যি হয়েছে। 21 বছর বয়সের সঙ্গে পরিচয় হয় কাংজুং নামে এক কোরিয়ান লোকের। লোকটা ওর থেকে প্রায় 20 বছরের বড়। আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম, বয়সে এত পার্থক্য, বিদেশ চলে যাওয়া, সব মিলিয়ে ভয় লাগছিল। কিন্তু মিরাজ জেদ ধরেছিল। মা, আমি জানি আমি কি করেছি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা নিয়েছিলাম। বিয়ের 1 মাসের মধ্যেই ও কোরিয়ায় চলে গেল। সেই দিন বিমানবন্দরে ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম, কিন্তু লুকিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কয়েক বছর পর ঠিকই ফিরে আসবে। কিন্তু না। বছর যায়, আরেক বছর যায়। 5 বছর পর আমি প্রশ্ন করারও বন্ধ করে দিই। শুধু প্রতি বছর ঠিক সময়ে 8 মিলিয়ন পেসো এসে পৌঁছায়, সঙ্গে একটা ছোট বার্তা, মা, নিজের খেয়াল রেখো, আমি ভালো আছি। এই ভালো আছি কথাটা আমার সবচেয়ে বেশি ভয়ের ছিল। একবার ভিডিও কলে কথা হয়েছিল। ওকে আগের মতোই সুন্দর লাগছিল, কিন্তু চোখে যেন একটা অদ্ভুত দূরত্ব। আমি জিজ্ঞেস করেছিলাম, ফিরবি না মা? ও একটু চুপ করেই বলেছিল, খুব ব্যস্ত আছি মা। তারপর আর জিজ্ঞেস করিনি। অনেক সময় মরা সত্যিটা জানার ভয়ে প্রশ্ন করে না। এদিকে আমি আমার বাড়ি, জীবন সবই বদলে গেছে সেই টাকার কারণে। সবাই ভাবে আমি ভাগ্যবতী, কিন্তু তারা জানে না একটা ভরা প্লেনের সামনে একা বসে খাওয়ার কষ্টটা কেমন। প্রতিটা জন্মদিনে আমি ওর জন্য আলাদা প্লেট রাখতাম, ওর প্রিয় রান্না করতাম, আর বসে বসে কাঁদতাম। 12 বছর পরে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম আমি নিজেই যাব। পাশে এক প্রতিবেশী সাহায্যে টিকিট কাটা হলো। জীবনের প্রথমবার প্লেনে উঠলাম। পুরো পথটায় হাত কাঁপছিল। কোরিয়ান পৌঁছে ঠিকানা ধরে একটা ট্যাক্সি নিলাম। দোতলা একটা বাড়ি। বাইরে থেকে সব ঠিকঠাক, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা। ডোরবেল চাপলাম, কেউ দরজা খুলল না। বাইরে গেট খোলা ছিল। ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। সময় কিছু এত পরিপাটি, কিন্তু কোথাও জীবনে কোনো ছাপ নেই। ড্রয়িং রুমে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিক নেই। সবকিছু এত গোছালো, যেন কেউ এখানে থাকে না। কোনো জুতা ছাড়না নেই, কোনো কাপড় নেই, রান্নার গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকলাম, মীরা। কোনো উত্তর নেই। রান্নাঘরে গেলাম, অস্বাভাবিক পরিষ্কার। ফ্রিজ খুলে দেখি প্রায় ফাঁকা। উপরে উঠলাম। প্রথম ঘরে একটা বিছানায় একজন মানুষের থাকার মতো। আলমারিতে শুধু মেয়েদের কাপড়, কোনো পুরুষের অস্তিত্ব নেই। দ্বিতীয় ঘরটা অফিসের মতো, কিন্তু ব্যবহার হয় না মনে হলো। ক্যাংজুং এর কোনো চিহ্নই নেই। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শেষ ঘরটা খুঁজতেই আমার পা কেঁপে উঠলো। ঘর ভর্তি কার্টন, কিছু খোলা, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকা, পেশো। আমার মাথা ঘুরে উঠলো। প্রতি বছর যে 8 মিলিয়ন পায়, তাহলে এই এত টাকা কোথা থেকে এলো? আর কেন লুকিয়ে রাখা? হঠাৎ নিচের দরজা খোলার শব্দ, কারো পায়ের আওয়াজে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ঠক ঠক হঠাৎ আসছে, তারপর ঠক ঠক, কেউ দরজা করা নাড়লো। আমি স্থির হয়ে দাঁড়িয়েই রইলাম। তার ভেতরে গাদা গাদা টাকা, মাটিতেও ছড়ানো। হাত কাঁপতে লাগলো। এত টাকা কোথা থেকে এলো? কেন লুকিয়ে রাখা? ঠিক তখনই নিচের দরজা খোলার শব্দ, পায়ের আওয়াজ। আমি দৌড়ে নিচে নামলাম। মীরা দাঁড়িয়ে আছে। 12 বছর পর আগের মতোই সুন্দর, কিন্তু চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। তারপর এসে আমাকে জড়িয়ে ধরলো। কোনো কান্না নেই, শুধু ভারী নীরবতা। আমি কাঁপা গলায় বললাম,
এ কেমন জীবন তোর? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি বিয়ে করিনি। আমার মাথা ঝিমঝিম করে উঠল। কি করেছিস তুই? ও ধীরে ধীরে সব বলল। 12 বছর আগে আমাদের দরিদ্র আর ঋণের চাপে ও বিদেশে কাজ করতে যায়। সেখানে এক ধনী লোকের সাথে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে নয়, একটা চুক্তি। ওকে সব সময় নিখুঁত থাকতে হতো, হাসতে হতো, চুপ থাকতে হতো। আমি শুনে পাথর হয়ে গেলাম। ও বলল, এই টাকাগুলো আমার সময়ের দাম, আমার জীবনের অংশ দিয়ে উপার্জন করা। আমি কান্না চেপে জিজ্ঞেস করলাম, এত কিছু সাহায্য করলি কেন? ও মৃদু হেসে বলল, তোমার চিকিৎসা আমাদের ঋণ। আমি না করলে কেন কে করতো? জানতাম জানলাম একটা চুক্তি আছে, মেয়ের শেষ হওয়ার আগে ছাড়তে গেল সব টাকা ফেরত দিতে হবে। বিশাল অঙ্ক। এখনো 2 বছর বাকি। আমার বুক ফেটে যাচ্ছিল। আমার মেয়ে একটা অদৃশ্য কারাগারে বন্দি। হঠাৎ ওর ফোন বেজে উঠল। ওর মুখ বদলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে গুছিয়ে নিল। একটা নিখুঁত মানুষ হয়ে গেছে আবার। আমি বুঝলাম এই অভিনয়টা ওর প্রতিদিনের জীবন। সেই রাতে আমরা পাশাপাশি শুয়েছিলাম। আমি ওর হাত ধরে বললাম, আমি টাকা চাই না, আমি তোকে চাই। ও চুপ করে রইল, তারপর আসতে বলল, আমি ভয় পাই না, মা। পরের দিন ও আমাকে একটা ছোট বাড়িতে নিয়ে গেল। বলল, এখানে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছি। আমি বললাম, 2 বছর অপেক্ষা করব না, আমরা এখনই শেষ করব সব। আমরা সব বিক্রি করলাম, বাড়ি, জিনিসপত্র, অনেক চাপ, ফোন, হুমকি, সবকিছুর মাঝেও ভাঙেনি। শেষে মেশে সেই দিন এলো। আমরা সব টাকা নিয়ে গেলাম, চুক্তির লোকটার সামনে রাখলাম। সে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, শেষ। আমরা বের হয়ে এলাম। রোদ উঠেছিল। মীরা গভীর শ্বাস নিল। তার মুখে এক ধরনের শান্তি, যেটা আমি কোনোদিনও দেখিনি। আমরা দেশে ফিরে এলাম, নিঃশব্দে 2টি ব্যাগ নিয়ে, নতুন শুরু। মীরা একটা ছোট্ট রেস্টুরেন্ট খুললো। প্রথম দিন একজন রিক্সা চালক খেয়ে বলল, খুব ভালো হয়েছে। সেই কথায় ওর চোখে জল উঠলো। দিন যেতে লাগলো। কষ্ট ছিল কিন্তু মিথ্যে ছিল না। একদিন দেখলাম রোদে দাঁড়িয়ে টেবিল মুছছে, মুখে শান্ত হাসি। সেই মুহূর্তে বুঝলাম আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। কারণ স্বাধীনতার দাম যতই হোক, সেটা সবসময় সার্থক মুক্তির পথ। সমাপ্ত। ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।